আসসালামু আলাইকুম স্টুডেন্টস, মাইসেলফ ডক্টর আকিব মল্লিক এবং আমি তোমাদেরকে এনসিইআরটি হাইলাইট সিরিজ পুরোটা রিভিশন করাবো। তো আজকে আমরা শুরু করব রিপ্রোডাকশন ইন অর্গানিজম, যেটা তোমাদের 12-এর প্রথম চ্যাপ্টার। এটা মেনলি নিটের স্টুডেন্টদের জন্য সবথেকে বেশি কার্যকরী হবে, কারণ আমি এই সিরিজটা শুধুমাত্র পড়াচ্ছি এনসিইআরটি হাইলাইট সিরিজ হিসাবে, যেখানে তোমরা পুরো এনসিইআরটিটা পুরো লাইন বাই লাইন আমি এখানে তোমাদেরকে এক্সপ্লেন করে দেব, এবং এর সাথে সাথে তোমরা এনসিইআরটির মধ্যে যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি সলভ করে দেবো। এবং তোমরা যদি এইভাবে পুরো এনসিইআরটিটাকে পড়ে যাও, তাহলে আশা করছি তোমরা কিন্তু, যে আমাদের টোটাল 90টা ভ্যালু যে অ্যান্সার করে আসতে হয় এমসিকিউ, সেখানে তোমরা 90টাতে 85 থেকে 90টা কোয়েশ্চেনই কিন্তু কমন পেতে পারো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ লাইফ স্প্যান। লাইফ স্প্যানের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে ইচ অ্যান্ড এভরি অর্গানিজম ক্যান লিভ অনলি ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু দ্য ন্যাচারাল ডেথ অফ অ্যান অর্গানিজম রিপ্রেজেন্টেড দ্য লাইফ স্প্যান। লাইফ স্প্যান বলতে আমরা কি বুঝি না, লাইফ স্প্যান হচ্ছে যে কোনো একটা পার্সন বা যে কোনো একটা প্রাণী বা যে কোনো একটা উদ্ভিদ বা যে কোনো একটা ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার যখন সে জন্মাচ্ছে, জন্মানো থেকে তার ন্যাচারাল ডেথ অবধি যে তার টাইম পিরিয়ড, সেইটাকে আমরা কিন্তু বলছি তোমার লাইফ স্প্যান। আচ্ছা, এবারে দেখো এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে। লাইফ স্প্যান অফ এ ফিউ অর্গানিজম আর গিভেন ইন ফিগার নাম্বার 1.1, যেটা আমরা পরে আসছি, যেহেতু এটা এনসিইআরটি থেকেই লাইনগুলো নেওয়া হয়েছে, সেই জন্য তোমরা এখানে এই সমস্ত ফিগারগুলোর নাম্বারগুলোর সাথে এনসিইআরটির বইয়েরও নাম্বারগুলো কিন্তু ম্যাচ পাবে। এবার কি বলা হচ্ছে, সেভারাল আদার্স অর্গানিজম আর ড্রন ফ্রম হুইচ ইউ শুড ফাইন্ড আউট দেয়ার লাইফ স্প্যান অ্যান্ড রাইট দ্য ইন দ্য স্পেস প্রোভাইডেড। Examination the lifespan of organism represented in the figure 1.1 isn't both interesting and intriguing to note that it may be as short as few days or as long as few thousand years. দেখো, এবার এখানে সাথে একটা ছবি দেওয়া আছে, যেখানে কি দেওয়া আছে, এলিফ্যান্ট, রোজ, ডগ, বাটারফ্লাই, ক্রো, ব্যানানা ট্রি, কাউ, প্যারট, ক্রোকোডাইল, হর্স অ্যান্ড ফ্রুট ফ্লাই, রাইস প্ল্যান্ট, টর্টাইস অ্যান্ড ব্যানিয়ান ট্রি। এইগুলোর সমস্তগুলো কিন্তু তোমাদের দেওয়া নেই, আমি তোমাদের সুবিধার জন্য এখানে প্রত্যেকটা কিন্তু কে কত বছর মোটামুটি গড়পড়তা বাঁচে সেগুলো আমি এখানে হিসাব করে লিখে দিয়েছি। এলিফ্যান্ট 60 to 70 ইয়ার, রোজ 5 থেকে 5 to 7 ইয়ার, ডগ 10 to 13 ইয়ার, ব্যানানা ট্রি 25 ইয়ার, কাউ 20 ইয়ার, হর্স 25 to 30 ইয়ার, fruit fly 40 to 50 days and rice plant 3 to 5 months, 3 to 4 months। আচ্ছা, এবার দেখো কি বলছে, বলছে বিটুইন দিস টু এক্সট্রিমস, অর্থাৎ লাইফ স্প্যানের কথা বলা হচ্ছে, অর্থাৎ জন্ম এবং মৃত্যু, বার্থ অ্যান্ড ন্যাচারাল ডেথ, এই দুটোর মধ্যে কি বলা হচ্ছে, বলা হচ্ছে বিটুইন দিস টু এক্সট্রিমস আর দ্য লাইফ স্প্যান অফ মোস্ট আদার লিভিং অর্গানিজম। তাহলে কি বলা হচ্ছে, এই দুটো এক্সট্রিমটাই হচ্ছে কি তার বেশিরভাগ যত অর্গানিজম রয়েছে তাদেরই লাইফ স্প্যান হিসাবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, ইউ মে নোট দ্যাট লাইফ স্প্যান অফ অর্গানিজম আর নট নেসেসারিলি correlated with their size. The size of crows, parrots are not very different, yet their lifespans show a wide difference. তারপরে কি বলছে দেখো, বলছে similarly a mango tree has a much shorter lifespan as compared to a peepal tree। অবশ্যই। তারপরে কি বলা হচ্ছে, বলছে whatever be the lifespan, death of every individual organism is certainly, no individual is immortal except single cell organism। তাহলে সিঙ্গেল সেল অর্গানিজম অর্থাৎ যে সমস্ত সেলরা যারা এককোষী হয়, সিঙ্গেল সেলড হয়, ঠিক আছে, তাদের কিন্তু আমরা ধরে নিই যে তারা হচ্ছে ইমমর্টাল। কারণ কি না, তারা কন্টিনিউয়াসলি ডিভিশন হতেই থাকে এবং সেই জন্য তাদেরকে ইমমর্টাল হিসাবে ধরে নেওয়া হয়। দেখো তারপরে কোশ্চেনটাই দিয়েছে, হোয়াই ডু উই সে দ্যাট নো ন্যাচারাল ডেথ ইন সিঙ্গেল সেল অর্গানিজম। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে গিভেন দিস রিয়েলিটি ইউ হ্যাভ এভার ওয়ান্ডার্ড হাউ ভাস্ট নাম্বার অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস হ্যাভ এক্সিস্টেড অন আর্থ ফর সেভারাল থাউজেন্ড অফ ইয়ার্স, there must be some process in living organism that ensure his continuity. Yes, we are talking about the reproduction, something we take for granted.
এবার চলে আসছে মেন যে টপিক, সেটা শুরু হচ্ছে এখান থেকে, দ্যাট ইজ হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, বলছে রিপ্রোডাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অ্যান অর্গানিজম গিভ রাইজ টু দ্য ইয়ং ওয়ান্স সিমিলার টু ইটসেলফ। অর্থাৎ আমি যেরকম, আমি আমার মতোই দেখতে আরেকটা প্রোজেনিকে তৈরি করব, আমার মতো দেখতেই আরেকটা পার্সনকে পৃথিবীতে নিয়ে আসবো। হ্যাঁ, হয়তো সেটা পুরোপুরি আমার হবে না, কারণ তাহলে সেক্ষেত্রে ক্লোনের কনসেপ্ট চলে আসে। এখানে যেটা আসছে সেটা কি বলছে, সেটা হচ্ছে আমি আমার যে জিনগত ক্যারেক্টারিস্টিক যদি আমি বলি, মানে আমার যে 46 ক্রোমোজোম রয়েছে, সেই 46টা ক্রোমোজোমেরই আমি আবার কাউকে পৃথিবীতে নিয়ে আসবো, এই যে কনসেপ্টটা, অর্থাৎ সিমিলার টু ইটসেলফ, ঠিক আছে। তো সেই জন্য এখানে কি করা হচ্ছে, এখানে যেটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, যেখানে কি হয়, একটা অর্গানিজম কি করছে, গিভ রাইজেস টু ইয়ং ওয়ান সিমিলার টু ইটসেলফ, অর্থাৎ তার মতোই দেখতে কোনো একটা পার্সনকে পৃথিবীতে নিয়ে আসছে। দ্য অফস্প্রিং গ্রো, ম্যাচিওর অ্যান্ড ইন টার্ন প্রডিউস নিউ অফস্প্রিং। তারপরে কি হবে, অফস্প্রিং নিজে গ্রো করবে, ম্যাচিওর হবে, এবং সেও কি করবে, আবার নতুন একটা প্রজনী তৈরি করবে, অর্থাৎ নতুন একটা বাচ্চা জন্ম দেবে। দাস দেয়ার ইজ এ সাইকেল অফ বার্থ, গ্রো অ্যান্ড ডেথ। সেই জন্য কি হয়, এখানে একটা সাইকেল চলতে থাকে, যেটাকে আমরা কি বলছি, জন্ম এবং বৃদ্ধি, তারপরে হচ্ছে মৃত্যু। Reproduction enables the continuity of the species জেনারেশন আফটার জেনারেশন। রিপ্রোডাকশনই মেনলি কী করে, স্পিসিসের কন্টিনিউটিটাকে বজায় রাখে এবং জেনারেশন আফটার জেনারেশন। তবে কিন্তু অবশ্যই রিপ্রোডাকশন কিন্তু অবশ্যই তোমার যে কোনো কিছু একটা জেনেটিক্যালি কোনো কিছু ফ্যাক্টর চেঞ্জের জন্য কিন্তু দায়ী থাকে। কারণ কি, কারণ যখন আমরা রিপ্রোডাক্টিভলি কোনো একটা পার্সনকে পৃথিবীতে নিয়ে আসছি, সেখানে কিন্তু বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু জিন সম্মিলন করছে, ফলে কিন্তু নতুন নতুন ক্যারেক্টারিস্টিকের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বাড়ছে। আচ্ছা, তারপরে দেখো সেম কথাটা আমি যেটা বলছিলাম সেটাই আবার এখানে লিখেছে, ইউ উইল স্টাডি লেটার ইন চ্যাপ্টার 5 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, হাউ জেনেটিক ভেরিয়েশন ক্রিয়েটেড অ্যান্ড ইনহেরিটেড ডিউরিং দ্য রিপ্রোডাকশন। কীভাবে তোমার জেনেটিক ভেরিয়েশনটা ক্রিয়েটেড হচ্ছে এবং সেটা কি রিপ্রোডাকশনের সময় কিভাবে সেটা ইনহেরিটেশন হচ্ছে, সেটা এখানে তোমার বর্ণনা করা আছে চ্যাপ্টার 5-এ। আচ্ছা, এবার চলে এসো টাইপস অফ রিপ্রোডাকশন। টাইপস অফ রিপ্রোডাকশন মানে কী কী ধরনের সাধারণত টাইপস আমরা দেখতে পাই। মেনলি এখানে দুটো টাইপের কথা বলা হয়, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেয়ার ইজ এ লার্জ ডাইভার্সিটি ইন বায়োলজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইচ অর্গানিজম হ্যাজ ইভলভড ইটস ওন মেকানিজম টু মাল্টিপল অ্যান্ড প্রডিউস অফস্প্রিং। কি না, এখানে এত বড় পৃথিবীতে প্রচুর রকমের, প্রচুর ধরনের তোমার কি দেখতে পাওয়া যায়, ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবং প্রত্যেকটা অর্গানিজমেরই নিজের নিজের কিছু দক্ষতা রয়েছে, যে দক্ষতার সাহায্যেই কিন্তু সে কি করে, তোমার নতুন নতুন অফস্প্রিং তৈরি করে। দ্য অর্গানিজমস হ্যাবিটেট, ইটস ইন্টারনাল ফিজিওলজি, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ঠিক আছে। যে রিপ্রোডাকশনের জন্য মেনলি কোন কোন জিনিসগুলো আমাদেরকে ফ্যাক্ট করে, একটা কি আছে, অর্গানিজম হ্যাবিটেট, অর্থাৎ সে কোন জায়গাতে থাকছে, ঠিক আছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে ইটস ইন্টারনাল ফিজিওলজি, তার ভিতরের ফিজিওলজিক্যাল গঠন কীরকম, অ্যান্ড সেভারেল আদার্স ফ্যাক্টর, এবং আরও কিছু ফ্যাক্টর রয়েছে, আর কালেকটিভলি রেসপন্সিবল ফর হাউ ইট রিপ্রোডিউস based on whether it's based on whether there is participation of one organism or two in the process of reproduction. It is the two types, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে টু টাইপসের রিপ্রোডাকশন কিন্তু দেখতে পাওয়া যায়। দ্যাটস ফার্স্ট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেকেন্ড ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই তোমরা বুঝতে পারছো, যেখানে কিন্তু সেক্সের কোনো কিছু ফ্যাক্টর এখানে কাজ করে না, ঠিক আছে। মেনলি এখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার অফস্প্রিং ইজ প্রডিউসড বাই এ সিঙ্গেল প্যারেন্ট। সিঙ্গেল প্যারেন্ট থেকেই যখন একটা তোমার অফস্প্রিং তৈরি হচ্ছে, নতুন একটা প্রজনী আসছে, সেক্ষেত্রে কি হচ্ছে, প্যারেন্ট উইথ অর উইথাউট দ্য ইনভলভমেন্ট অফ গ্যামেট ফর্মেশন, হতে পারে সেখানে গ্যামেট ফর্মেশন হচ্ছে বা গ্যামেট ফর্মেশন নাও হতে পারে, দ্য রিপ্রোডাকশন ইজ অ্যাসেক্সুয়াল। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কী হতে পারে, সিঙ্গেল প্যারেন্ট থেকেই হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট, যেখানে কিন্তু গ্যামেট ফর্মেশন হতেও পারে, যেখানে কিন্তু গ্যামেট ফর্মেশন নাও হতে পারে। আচ্ছা, এখান থেকে তুমি যদি তোমাকে যদি একটা কোয়েশ্চেন এখান থেকে যদি দিয়ে দেওয়া হয়, সাপোজ ধরে নাও নিচের কোনো একটা কোয়েশ্চেন এখান থেকে দিয়ে দিল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, মিনস, ঠিক আছে, সেখানে শুধুমাত্র প্রথম যে অপশনটা দিল সেখানে তোমাদের বলতে পারে যে অনলি বাই দ্য সিঙ্গেল প্যারেন্ট, ফার্স্ট সেকেন্ড অপশানে দিতে পারে তোমার উইথ ইনভলভমেন্ট গ্যামেট ফর্মেশন অর উইথাউট ইনভলভমেন্ট গ্যামেট ফর্মেশন সেকেন্ড, 3 নম্বর অপশন দিতে পারে এ বি বোথ, 4 নম্বরে দিতে পারে নান। তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি আসবে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু আসবে
তোমার এবি বোথ, বিকজ সেখানে তোমার দুটো অপশানই কিন্তু কাজ করছে। যেমন আমি যদি তোমাকে এখানে আমি জিনিসটাকে আর একটু ভালো করে যদি বোঝাতে চাই, দেখো আমি তোমাদের দেখাচ্ছি কোয়েশ্চেনটা কীভাবে ফর্ম হতে পারে। একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন নিলাম, সাপোজ ধরে নাও তোমাদেরকে বলছে এখানে অ্যাসেক্সুয়াল asexual reproduction asexual reproduction, তাহলে এখান থেকে 1 নম্বর পয়েন্ট কি আসবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার সিঙ্গেল প্যারেন্ট, সিঙ্গেল 1 মিনিট, কি আছে? সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ গ্যামেট ফর্মেশন। তাহলে কি কি আসবে? পয়েন্ট কি কি আসবে? একটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, তাহলে একটা হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, একটা হচ্ছে উইথ অর উইদাউট গ্যামেট ফর্মেশন, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সরি। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হচ্ছে? when two parents participate in the reproductive process and also involve fusion of male and female gamete is called sexual reproduction. sexual reproduction এর ক্ষেত্রে তাহলে কি বলা হলো? যেখানে দুটো প্যারেন্ট অপোজিট সেক্সের পার্টিসিপেট করবে রিপ্রোডাক্টিভ প্রসেসে, অ্যান্ড ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, এবং কি হবে? এবং মেল এবং ফিমেল গ্যামেটের এখানে কিন্তু ফিউশন হবে, তবে কিন্তু সেটাকে আমরা বলতে পারি কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, এবার দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ইট ইজ দ্য মেথড এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইজ ক্যাপাবল অফ প্রডিউসিং অফস্প্রিং। এখানে কি বলছে? বলছে যে এটা হচ্ছে একটা মেথড যেখানে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি ক্যাপাবল হচ্ছে একটা অফস্প্রিং প্রোডাকশনের জন্য। আচ্ছা, নেক্সট কি আসছে? নেক্সট বলছে অ্যাজ এ রেজাল্ট দ্য অফস্প্রিং দ্যাট প্রডিউস আর নট অনলি আইডেন্টিক্যাল টু ওয়ান অ্যানাদার বাট আর অলসো এক্স্যাক্ট কপিজ অফ দেয়ার প্যারেন্ট। এখানে যে জিনিসটা বলা হলো, বলছে যে তোমার যে অফস্প্রিংটা আসছে, ঠিক আছে, দ্যাট আর প্রডিউসড আর নট অনলি আইডেন্টিক্যাল, শুধুমাত্র যে আইডেন্টিক্যাল সেটাই নয়, বাট অলসো কি না এক্স্যাক্ট কপি অফ দেয়ার প্যারেন্টস। যে প্যারেন্ট থেকে তার উৎপত্তি, যে প্যারেন্ট থেকে তার আবির্ভাব, সেটা কি না সেটা হচ্ছে পুরো এক্স্যাক্ট কপি, কার না তার প্যারেন্টের। আর দিস অফস্প্রিং লাইকলি টু বি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল আর ডিফারেন্ট? অ্যান্সার কিন্তু ইয়েস, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই তারা কিন্তু জেনেটিক্যালি কিন্তু সেম হবেই, আইডেন্টিক্যাল হবেই। দ্য টার্ম ক্লোন ইজ ইউজড টু ডিসক্রাইব সাচ মরফোলজিক্যালি অ্যান্ড জেনেটিক্যালি সিমিলার ইন্ডিভিজুয়াল। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে? এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো তোমার ক্লোন টার্মটা এখানে ইউজ করা হয়, ঠিক আছে, যেটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে ক্লোন টার্মটা এখানে ইউজ করা হয়, যেখানে কি হয় না তোমার যে অফস্প্রিং তৈরি হয় সেটা কিন্তু মরফোলজিক্যালি এবং জেনেটিক্যালি সিমিলার হবে তার প্যারেন্টের সাথে। আচ্ছা, এবার দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে তোমাদের এনসিইআরটি থেকে তোলা পিকচারটা, যেখানে একটা প্যারেন্ট সেল দেখানো হয়েছে। এটা হচ্ছে তোমার বাডিং হচ্ছে ইস্টের ক্ষেত্রে, দেখো একটা সুন্দর ইস্টের ছবি দেওয়া রয়েছে এবং ইস্টটা কিভাবে বাডিং করছে সেটার এখানে পিকচার দেওয়া রয়েছে। কি ঘটনা ঘটে এখানে? ভিতরে যে তোমার একটা ওদের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটার ফার্স্ট ডিভিশন হয়, নিউক্লিয়াস ডিভিশন হওয়ার পরে সেখান থেকে সাইটোপ্লাজম ডিভিশন হয়, এবং তারা কিন্তু তোমার আলাদা দুটো আলাদা আলাদা প্রয়োজনই তৈরি করে একটা একটা এবং তারা দেখতে কীরকম হয়? তারা দেখতে পুরোপুরি কিন্তু প্যারেন্ট সেল যেমন সেরকমই হয়, এবং প্যারেন্ট সেলের আইডেন্টিক্যাল হবে মরফোলজিক্যালি এবং জেনেটিক্যালি। একটা গেল। দ্বিতীয়ত একটা ছবি দেওয়া আছে যেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রেও দেখো একটা সেম পিকচার দেওয়া রয়েছে,
সেখানে ফার্স্টে নিউক্লিয়াস ডিভিশন হয়েছে, নিউক্লিয়াস ডিভিশন হওয়ার পরে সেখান থেকে কিন্তু তোমার দুটো আলাদা আলাদা ডটার সেল তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট এসো, নেক্সট কি বলছে দেখো, বলছে লেটাস সি হাউ ওয়াইড স্প্রেড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যামং ডিফারেন্ট গ্রুপ অফ অর্গানিজম। এখানে কি বলছে দেখো, বলছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ কমন অ্যামং সিঙ্গেল সেল অর্গানিজম। সব থেকে বেশি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কমন হচ্ছে সিঙ্গেল সেল অর্গানিজম, অর্থাৎ যাদের ক্ষেত্রে তোমার একটাই সেল, এক কোষী যারা, অ্যান্ড ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস উইথ রিলেটিভলি সিম্পল অর্গানিজম, ঠিক আছে। কিছু কিছু একদম সিম্পল অ্যানিমেল রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কমন। আচ্ছা, এবারে তোমাদেরকে যখন তোমরা 11তেই পড়েছো, ঠিক আছে, যে 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ছিল হচ্ছে তোমার আর এই হুইটেকারের মেনলি এটা তৈরি করা ক্লাসিফিকেশনটা, সেখানে কি ছিল, প্রোটিস্টা, মনিরা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, 5 কিংডম, 5টা কিংডমের যে ভাগ, সেই 5টা কিংডমের মধ্যে কী কী রয়েছে, প্রোটিস্টা, মনিরা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আচ্ছা, তো এখানে কি বলা আছে দেখো, এখানে সেই প্রোটিস্ট এবং মনিরা অর্থাৎ এই দুই কিংডমের ক্ষেত্রে কিন্তু কি বলছে, ইন প্রোটিস্ট অ্যান্ড মনিরাস দ্য অর্গানিজম অর দ্য প্যারেন্ট সেল ডিভাইডস ইন্টু টু টু গিভ রাইজ দ্য নিউ ইন্ডিভিজুয়ালস, দাস ইন দিস অর্গানিজম সেল ডিভিশন ইটসেলফ এ মোড অফ রিপ্রোডাকশন। তাহলে কিন্তু প্রোটিস্টা এবং মনিরা এদের দুটো, এই যে দুটো কিংডম, এই দুটো কিংডমের ক্ষেত্রে কিন্তু এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিন্তু কমন দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে তোমার কিছু টাইপ রয়েছে, তার মধ্যে একটা যেমন হচ্ছে বাইনারি ফিশন বলা হয়, ঠিক আছে। বাইনারি ফিশন হচ্ছে তোমার কি হয়, বাইনারি মানে নামটা শুনে বুঝতে পারছো যে দুই ভাগে বিভাজিত হয়ে যাওয়া। বাইনারি মানে কি, বাইনারি মানে দুই ভাগে বিভাজিত হয়ে যাওয়া। যেখানে কি বলা হচ্ছে, বলছে মেনি সিঙ্গেল সেল অর্গানিজম রিপ্রোডিউসড বাই বাইনারি ফিশন হোয়ার এ সেল ডিভাইডস ইন্টু টু হাবস, সেটা আমি তোমাকে বলছিলাম, এটা দুটো হাবে ভাগ হয়ে যাবে এবং কি হবে, র্যাপিডলি গ্রো করবে ইন্টু অ্যাডাল্ট। এদের এক্সাম্পলের মধ্যে মেনলি কি পাওয়া যায়, এদের এক্সাম্পলের মধ্যে মেনলি পাওয়া যায় তোমার সেটা হচ্ছে অ্যামিবা এবং প্যারামেসিয়াম। এবারে এদের দুজনের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা টাইপ আছে, সেই দুটো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো, ঠিক আছে। তো টাইপস অফ বাইনারি ফিশনের মধ্যে যতগুলো মেনলি পাওয়া যায় আমি প্রত্যেকটাকেই এখানে ইনক্লুড করেছি, ঠিক আছে। একটা যেমন হচ্ছে তোমার ইররেগুলার বাইনারি ফিশন, এখানে এটা কি হয়, ইররেগুলার হয়। ইররেগুলার মানে কি, তোমার একদম সঠিকভাবে দুটো ভাগে ভাগ হয় না, ঠিক আছে। দ্যাট ইজ এক্সাম্পল কি, সিম্পলটা হচ্ছে অ্যামিবা, সেখানে কি হচ্ছে দ্য প্লেন ডি অফ ডিভিশন, যে প্লেনের ডিভিশনটা হচ্ছে সেটা হচ্ছে ইররেগুলার। আচ্ছা, এবার দেখো, এবার একটা আছে লঙ্গিচুডিনাল বাইনারি ফিশন। লঙ্গিচুডিনাল মানে কি, আচ্ছা এখানে পিকচারটাকে একবার দেখে নাও, দেখো অ্যামিবার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা দেখো ইররেগুলার বাইনারি ফিশন হয়েছে, ঠিক আছে। ইউগ্লিনার ক্ষেত্রে কি হয়েছে দেখো, একটা লম্বালম্বিভাবে দুটো ভাগ হচ্ছে জিনিসটা, দ্যাট ইজ হচ্ছে লঙ্গিচুডিনাল। ট্রান্সভার্স মানে কি, ট্রান্সভার্স প্লেনে ভাগ হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশন। অ্যান্ড অবলিক মানে হচ্ছে তোমার এইভাবে কোনো একটা তেরছেভাবে, একটা নর্মাল প্লেনের সাপেক্ষে তেরছেভাবে যদি জিনিসটা ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে যেটা আমরা বলছি অবলিক বাইনারি ফিশন। দেখো প্রত্যেকটার এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। লঙ্গিচুডিনাল বাইনারি ফিশনের ক্ষেত্রে কি বলছে, দ্য প্লেন অফ ডিভিশন, দ্য প্লেন অফ দ্য ডিভিশন, দাঁড়াও কোথায় চলে গেল, the plane of the division passes along the longitudinal axis of the organism, that is euglena. Transverse binary fission এর ক্ষেত্রে কি বলছে, the plane of the division through a transverse axis of the organism, that is paramecium. And oblique binary fission, the plane of the division is হচ্ছে oblique, that is হচ্ছে কি সেরাটিয়াম বলা হয়। এই যে এটা রয়েছে এর নাম হচ্ছে সেরাটিয়াম। হ্যাঁ, তো এখানে গেল কি, সেরাটিয়াম যে তোমার এককোষী যে জীবটা রয়েছে তাদের ক্ষেত্রে মেনলি দেখতে পাওয়া যায়, এরা কিন্তু হচ্ছে অবলিক বাইনারি ফিশন তোমার করে। আচ্ছা, তো এই পিকচারটা তোমাদেরকে বলে দিলাম। এবারে দেখো কি রয়েছে, এরপরে হচ্ছে বার্ডিং। বার্ডিং মেনলি কাজে দেখতে পাওয়া যায়, বার্ডিং মেনলি যেটা হয় সেটা হচ্ছে তোমার ইস্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখানেও কি হবে, এখানেও ডিভিশন কিন্তু আনইকুয়াল হবে এবং সেখানে কিন্তু একটা স্মল বার্ড তৈরি হবে প্রথমে, ঠিক আছে। ছোট একটা স্মল বার্ড তৈরি হবে এবং সেখানে কি হচ্ছে, produce that remain attached initially to the parent cell and which eventually gets separated and mature into the new yeast organism। আচ্ছা, এখানে দেখানো তার আগে পিকচারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রথমে যেটা রয়েছে, ঠিক আছে, এখানে ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তুমি সি নাম্বারটা যদি খেয়াল করো তাহলে দেখবে হাইড্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্ডিং ফর্মেশন হচ্ছে। দেখো একটা তার হাইড্রা একটা তোমার এর মধ্যে পড়ছে হাইড্রা। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার হাইড্রা। হাইড্রা হচ্ছে তোমার নিডারিয়া গোত্রভুক্ত একটা প্রাণী, যেটা তোমাদের অ্যানিম্যাল ক্লাসিফিকেশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো সেই নিডারিয়া গোত্রভুক্ত একটা প্রাণীর মধ্যে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো, সেটা হচ্ছে কিন্তু বার্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই বার্ডটা কি হবে, এই বার্ডটা এখান থেকে পরবর্তীতে খসে পড়বে এবং এখান থেকে কিন্তু তৈরি হবে তোমার নতুন আরেকটা হাইড্রা। এক নাম্বার গেল। দ্বিতীয়ত দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ স্পঞ্জ। স্পঞ্জটাও মেনলি কার মধ্যে পড়ে,
স্পঞ্জ মেনলি পড়ে তোমার সেটা হচ্ছে পরিফেরার মধ্যে, ঠিক আছে। তো পরিফেরার যে স্পঞ্জ একটা এক্সাম্পল, তো সেটাও হচ্ছে তোমার এটাও হচ্ছে পড়ে হচ্ছে তোমার অ্যানিমেলিয়ার মধ্যে, ঠিক আছে। ক্লাসিফিকেশন অ্যানিমেলিয়াতে পড়ে এটা। হুইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন, তার মধ্যে স্পঞ্জ হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে একটা তোমার ফাইলাম পরিফেরা। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার দেখো এখানে এক্সাম্পল রয়েছে কনিডিয়া অফ পেনিসিলিয়াম, ঠিক আছে। আরেকটা যেটা এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো জুস্পোর অফ ক্লামাইডোমোনাস। আচ্ছা, এইগুলো আমি তোমাদেরকে পরে আরও ভালোভাবে ডিটেলসে যখন ক্লাসিফিকেশন পড়াবো তখন আমি এই জিনিসগুলো তোমাদেরকে আরও ভালো করে ডিটেলসে বলে দেবো। আচ্ছা, তো এখানে মেনলি দেখো, মেনলি 1 নম্বর যে ছবিটা, এর যে ছবিটা দিয়েছে সেটা হচ্ছে তোমার জুস্পোর, এক ধরনের একটা স্পোর। এটা হচ্ছে কিন্তু তোমার অ্যাসেক্সুয়াল একটা স্পোর, ঠিক আছে, যেটা ফর্মেশন হয়। আচ্ছা, এর জুস পোরের একটা সব থেকে একদম ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা জিনিস মনে রাখবে যে জুস পোর কিন্তু অলওয়েজ অ্যাসেক্সুয়াল অ্যান্ড মটাইল। এই কোয়েশ্চেনটা বারবার নিটেতে আসে। জুস পোর তোমার দুটো ক্যারেক্টারিস্টিকে অবশ্যই বহন করে। একটা হচ্ছে তোমার কি বললাম, একটা হচ্ছে তোমার মটাইল, অ্যান্ড সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম মেনলি হচ্ছে তোমার ফানজাইয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ফানজাইয়ের মধ্যে যদি আরও যদি করে নাও তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ হচ্ছে ব্যাসিডিওমাইসেটিস, সরি ব্যাসিডোমাইসিটিস না, দ্যাট ইজ হচ্ছে অ্যাস্কোমাইসিটিসের মধ্যে পড়ে এটা পেনিসিলিয়াম। আচ্ছা, তারপর 3 নম্বর হচ্ছে তোমার হাইড্রা, যেটা আমি বলেই দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে তোমার নিডারিয়ার মধ্যে পড়ে। অ্যান্ড তারপরে যেটা দ্যাট ইজ হচ্ছে তোমার স্পঞ্জটা হচ্ছে তোমার ফাইলাম পরিফেরার মধ্যে পড়ে, ঠিক আছে। এবং যেখান থেকে কি হয়, ফাইলাম পরিফেরার এখান থেকে তোমার মেনলি হচ্ছে গেমিউলগুলো বের হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমি যদি তার আগের স্লাইডে আসি, আগের স্লাইডটাতে একটা জিনিস দিয়েছে। এবার তোমার কি কি বলা আছে দেখো। ইস্টের ক্ষেত্রে তো প্রথমেই বলে দিলাম যে বার্ডিং হচ্ছে যেখানে কি হচ্ছে ডিভিশন ইজ হচ্ছে আনইকুয়াল, অ্যান্ড স্মল বার্ডস আর প্রডিউসড দ্যাট রিমেন অ্যাটাচড ইনিশিয়ালি টু প্রিভেন্ট সেল হুইচ ইভেন্চুয়ালি গেট সেপারেটেড অ্যান্ড ম্যাচিওর ইন্টু টু নিউ ইস্ট অর্গানিজম। আচ্ছা, এনসিস্টেশন মানে হচ্ছে তোমার আন্ডার আনফেভারেবল কন্ডিশন, ঠিক আছে। দ্য অ্যামিবা উইথড্রস ইটস সিউডোপোডিয়া অ্যান্ড সিক্রেটস এ 3 লেয়ার্ড হার্ড কভারিং or cyst around itself. The phenomenon is termed as encystation. cyst ফর্মেশনটাকে বলা হয় এনসিস্টেশন। cyst ফর্মেশন মানে কি করা হয় এখানে, এনসিস্টেশন শুধুমাত্র তুমি এখানে পাবে সেটাও না, আরও অনেক জায়গাতেই যেখানেই তুমি cyst ফর্মেশনের গল্প পাবে সেটাকেই বলা হয় এনসিস্টেশন। আচ্ছা, এখানে মেনলি কি হয়, কিছু কিছু যেমন হচ্ছে তোমার অ্যামিবার এক্সাম্পল দিয়েছে আনফেভারেবল কন্ডিশন, মানে ও যদি এই মুহূর্তে রিপ্রোডাকশন করে যদি নিউ প্রজনি তৈরি করতে চাই, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যদি নিউ প্রজনি তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে ও হয়তো মারা যেতে পারে, ও হয়তো আর নাও সার্ভাইভ করতে পারে। তাহলে সেই ধরনের যে কন্ডিশনগুলো সেগুলোকে আমরা বলছি কি আনফেভারেবল কন্ডিশন। সেই আনফেভারেবল কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যামিবা উইথড্রস করছে তার নিজের সিউডোপোডিয়াকে, এবং কি করছে, সিউডোপোডিয়া মানে হচ্ছে যেটা দিয়ে সে চলাচল করতে পারে। সিউডোপোডিয়া মানে তার বডি থেকে এক ধরনের দাঁড়া একটু পিকচারটা এঁকে দেখালে বেটার হয়, দেখি আমি ট্রাই করছি। দেখো, এটা যদি একটা অ্যামিবা হয়ে থাকে, যদি একটা অ্যামিবা হয়ে থাকে, এর পরবর্তী গঠন যেটা সে করে কি, এর পরবর্তী গঠনে সে তার নিজের একটা পজিশনকে এইভাবে বাড়িয়ে দেয়, একটা পজিশনকে বাড়িয়ে দেয়। এই যে বাড়ানো, এই জায়গাটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলেছি সিউডোপোডিয়া। এটাকে আমরা কি বলছি, সিউডোপোডিয়া, ঠিক আছে। তো এই সিউডোপোডিয়া আচ্ছা কি করছে, সে এই সিউডোপোডিয়াটাকে তোমার কি করছে, উইথড্র করছে, এবং তার সাথে সেখান থেকে সিক্রেট করছে 3 লেয়ার্ড হার্ড কভারিং, একটা হার্ড কভারিং তৈরি করছে 3টে লেয়ারের, এবং এবং কি করছে, অরসিস্ট ফর্মেশন করছে। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার এনসিস্টেশন। স্পোরোলিউশন মানে কি, বলছে হোয়েন দ্য ফেভারেবল কন্ডিশন রিটার্ন, যখন ফেভারেবল কন্ডিশন এবারে আসছে, দ্য এনসিস্টেড অ্যামিবা ডিভাইডেড বাই মাল্টিপল ফিশন, এবং সে কি করছে, এনসিস্টেড হয়ে থাকা যে অ্যামিবা যে ভিতরে রয়েছে সে আবার কি করছে, মাল্টিপল ফিশন করছে, অ্যান্ড প্রডিউস মেনি মাইনিউট অ্যামিবা অর সিউডোপোডিওস্পোর, এবং সে ভিতরে কি করছে, অনেক ছোট 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 অ্যামিবাকে ফর্মেশন করছে, যেটাকে আবার আরেকটা নাম দিয়ে কি বলা হয়, যেটা বলে সিউডোপোডিওস্পোর। দ্য সিস্ট ওয়াল বাস্ট আউট, এরপরে কি করছে, সিস্ট ওয়ালটা বাস্ট আউট করছে,
আচ্ছা, অ্যান্ড দ্য স্পোর আর লিবারেটেড ইন দ্য সারাউন্ডিং মিডিয়াম টু গ্রো ইনটু দ্য মেনি অ্যামিবা, এবং সেখান থেকে কী করছে, সেই যে বাস্ট আউট হলো ছোটো ছোটো যে মাল্টিপল অ্যামিবা যেগুলো ভিতরে তৈরি হয়েছিল, ছোটো ছোটো অ্যামিবাগুলো যেটাকে আমরা বলছি সিউডোপোডিও স্পোর, ঠিক আছে, এবং সেইখান থেকে সেগুলো যখন আবার সারাউন্ডিং মিডিয়ামে এলো তখন কিন্তু তারা আবার সেগুলো নর্মাল অ্যামিবাতে পরিণত হলো, ঠিক আছে। এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হচ্ছে স্পোরুলেশন, ঠিক আছে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যান্ড স্পোরুলেশন। আচ্ছা, বার্ডিং এর ক্ষেত্রে একটা এক্সাম্পল যেমন ইস্ট, নেক্সট যে এক্সাম্পল সেটা আমি নিচে লিখে রেখেছি, সেটা হচ্ছে হাইড্রা। আচ্ছা, পিকচারটা তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, এবার দেখো, member of kingdom fungi and the simple plants such as algae reproduce through special asexual reproductive structure, ঠিক আছে। এদের ক্ষেত্রে যেমন আসছে এবারে তোমার ফাঙ্জি এবং হচ্ছে কিছু সিম্পল প্ল্যান্ট, অর্থাৎ সেই 5 কিংডম ক্লাসিফিকেশন আর এই হুইটেকারের, যেখানে কি বলা হয়েছিল তোমার মনিরা প্রোটিস্টা ফাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া। তা এখানে এবার কার কার আমরা নাম পাচ্ছি, একটা হচ্ছে ফাঙ্গি পাচ্ছি, অ্যান্ড সেকেন্ড কি পাচ্ছি, সেকেন্ড হচ্ছে তোমার কিছু সিম্পল প্ল্যান্ট পাচ্ছি, ঠিক আছে। এবার তার মধ্যে আবার অ্যালগি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো সেখানে যেমন এবারে কি বলা হচ্ছে দেখো এখানে, তো তাদেরও কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেটা আমি তোমাদেরকে তখনই বলছিলাম, দ্যাট ইজ হচ্ছে জুস স্পোর। জুস স্পোরের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, জুস স্পোর বলছে দ্য মোস্ট কমন অফ দিস স্ট্রাকচার্স আর জুস স্পোর দ্যাট ইউজুয়ালি আর মাইক্রোস্কোপিক মোটাইল স্ট্রাকচার। আমি তোমাকে আগেই বলেছিলাম এটা কিন্তু অ্যাসেক্সুয়াল থেকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এই ধরনের স্পোর ফর্মেশন হয়, দ্যাট ইজ হচ্ছে জুস স্পোর, ঠিক আছে। দ্যাট ইজ হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর, এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে মাইক্রোস্কোপিক, দুটো পয়েন্ট মনে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, দ্যাট ইজ হচ্ছে মোটাইল স্ট্রাকচার। আচ্ছা, এবারে দেখো জুস স্পোরের গল্প হয়ে গেল। এরপরে কি আসছে, এরপর আসছে আদার কমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, যেমন তোমার কি আসছে কনিডিয়া, যেটা মেনলি কার দেখতে পাওয়া যায়, পেনিসিলিয়ামের, যেটা আমি তখনই বলেছিলাম পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, যেখান থেকে মেনলি পেনিসিলিন ওষুধটা তৈরি হয়, যেটা হচ্ছে কি তোমার, যেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আচ্ছা, তারপরে কি আসছে বার্ডিং হাইড্রা গেমিউল স্পঞ্জ। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা জিনিস এরা নিচে লিখেছে, এনসিইআরটি লাইন, ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস ইন ক্লাস 11. What do you think in vegetative reproduction is also a type of asexual reproduction? Why do they so? In term is the term clone applicable to the offspring found by the vegetative reproduction? হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন থেকে যে যে আমার নিউ অফস্প্রিংটা আসছে সেটা কিন্তু আলটিমেটলি ক্লোন। আচ্ছা, এবার দেখো এখানে একটা পিকচার দেওয়া রয়েছে, পিকচারের মধ্যে এইখানেতে ওই যে বললাম তোমার কিছু 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 তোমার প্ল্যান্টদের ক্ষেত্রেও যারা কিন্তু তোমার কি করে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, ভেজিটেটিভ প্রোপাগেশন করে অ্যাকচুয়ালি বলা হয় কথাটা, ঠিক আছে। ভেজিটেটিভ প্রোপাগেশন কিন্তু মানে ওয়ান টাইপ অফ বলতে পারো, এটা কিন্তু হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মতনই কিছুটা ব্যাপারটা। এখানে যেটা তোমার দেখতে পাওয়া যাচ্ছে দেখো, প্রথমে যেটা এক্সাম্পল দিয়েছে আইজ অফ পটেটো, ঠিক আছে, এটা কিন্তু পটেটোর কিন্তু কোনো মূল নয়, এটা কিন্তু পটেটো হচ্ছে তোমার কাণ্ড থেকে আইস তৈরি হয়, ঠিক আছে, আইস। আচ্ছা, সেখান থেকে কী হয়, ওইখান থেকে কিন্তু আই বার্ড থাকে, ওই আই বার্ড থেকে কিন্তু তোমার অ্যাকচুয়ালি জার্মিনেটিং করে এবং নতুন পটাটো গাছ তৈরি হয়, ঠিক আছে, নতুন পটাটো প্ল্যান্ট তৈরি হয়, ঠিক আছে, একটা গেল। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে রাইজম, দ্যাট ইজ হচ্ছে জিঞ্জার, আদাতে পাওয়া যায় মেনলি এটা। আচ্ছা, এটাও কি হয়, এটাও তোমার ভেজিটেটিভ প্রোপাগেশন করে, ঠিক আছে, রাইজম থেকে কিন্তু মেনলি আবার তোমার নতুন যে তোমার জিঞ্জার প্ল্যান্ট সেটা আবার নতুনভাবে তৈরি হয়, আদা গাছ আবার নতুনভাবে তৈরি হয়। বুলবিল অফ অ্যাভেজ, লিফ বার্ড অফ ব্রায়োফাইলাম, পাথরকুচি গাছের যে লিফ বার্ড থাকে সেই লিফ বার্ড থেকে নতুন পাথরকুচি গাছ তৈরি হয়। আচ্ছা, ওয়াটার হায়াসিন্থ মানে যেটাকে আমরা বলি টেরার অফ বেঙ্গল, ওয়াটার হায়াসিন্থের অপর নাম হচ্ছে টেরার অফ বেঙ্গল। তো এটা মেনলি হচ্ছে তোমার বাংলার কথায় চলতি কথা, যেটাকে যাকে বলা চলে তোমার কচুরিপানা, ঠিক আছে। তো কচুরিপানার ক্ষেত্রে তোমার ওদেরও কাণ্ড থেকে এক ধরনের আবার তোমার কি বলবো প্রোপাগেশন, ভেজিটেটিভ প্রোপাগেশন হয়, যে কাণ্ড থেকে আবার নতুনভাবে অন্য একটা গাছ কিন্তু তোমার তৈরি হয়, ঠিক আছে। তো এই যে এদের যে ফরমেশনটা তৈরি হয় এটাকে আমরা বলি হচ্ছে অফসেট, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আজকে তোমাদের এই অবধিই থাকলো, ঠিক আছে। আমি এর পরবর্তীতে ভিডিওটা আবার নিয়ে আসবো, যেখানে তোমাদেরকে এই চ্যাপ্টারটা পুরোটাই আমি কমপ্লিট করাবো। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে জানিও, আর যদি কিছু ভুল আমি বাই চান্স বলে থাকি তাহলে সেক্ষেত্রে তোমরা সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।